এসালম গ্রুপের মালিক সাইফুল আলম, যিনি একাই বাংলাদেশের সম্পূর্ণ ব্যাংকিং সিস্টেমকে ধ্বংস করে দিয়ে চলে গেছেন, যিনি তার নিয়ন্ত্রণাধীন ব্যাংক থেকে বেনামে কমপক্ষে 2 লাখ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এবং বিদেশে পাচার করে দিয়েছেন। 2 লাখ কোটি টাকা শুনতে সহজ মনে হলেও আপনি যদি প্রতি মাসে 1 লাখ টাকা আয় করেন তাহলে 2 লাখ কোটি টাকার অঙ্কে পৌঁছাতে আপনাকে 16,667 বছর কাজ করতে হবে। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নর আহসান এস মানসুর এসালমকে প্রথম ব্যক্তি হিসেবে চিহ্নিত করেন যিনি নিয়মতান্ত্রিকভাবে ব্যাংক লুট করেছিলেন। তিনি আরও বলেন, বিশ্বের আর কেউ এমন সুপরিকল্পিতভাবে ব্যাংক ডাকাতির ঘটনা ঘটিয়েছে কিনা তা আমি জানি না। আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে এসালম গ্রুপের মালিক সাইফুল আলম বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে কাজে লাগিয়ে বাংলাদেশের বিভিন্ন ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নেয় এবং যার কারণে বাংলাদেশের 2 কোটি গ্রাহকের আমানত হুমকির মুখে পড়ে যায়। 5 জানুয়ারি 2017 সকালে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স বা ডিজিএফআই এর সদস্যরা ইসলামী ব্যাংকের তৎকালীন চেয়ারম্যান, একজন ভাইস চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালককে তাদের বাড়ি থেকে তুলে নিয়ে ডিজিএফআই এর সদর দপ্তরে নিয়ে আসে এবং একদিনের মধ্যে ব্যাংকটির মালিকানা পরিবর্তন করা হয়। আওয়ামী লীগ সরকারের রাজনৈতিক সিদ্ধান্তে ইসলামী ব্যাংকে জামায়াত মুক্ত করার উদ্যোগ হিসেবে এর মালিকানা ও ব্যবস্থাপনা পরিবর্তন করা হয় এবং মালিকানা দেওয়া হয় এসালম গ্রুপের মালিক সাইফুল আলমকে। গত 7.5 বছরে নামে বেনামে ব্যাংকটি থেকে প্রায় 50,000 কোটি টাকা বের করে নিয়েছে এই ব্যবসায়ী গোষ্ঠী ও এর স্বার্থ সংশ্লিষ্ট রাজশাহীর নাবিল গ্রুপ, যা এই ব্যাংকটির মোট ঋণের 1/3। ঠিক একইভাবে 2017 সালের 30 অক্টোবর সোশ্যাল ইসলামী ব্যাংক দখল করে এসালম গ্রুপ। ব্যাংকটির সাবেক চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর রেজাউল হক বলেন, ব্যাংকের এমডি, ভাইস চেয়ারম্যান ও আমাকে ডেকে নিয়ে যায় প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। সেখানে তাদের কার্যালয়ে আমাদের অস্ত্রের মুখে জিম্মি করে জোরপূর্বক তুলে নিয়ে পদত্যাগপত্রে স্বাক্ষর করানো হয়। 2016 সালে বাংলাদেশ কমার্স ব্যাংক দখল করে এসালম গ্রুপ, যেখানে ব্যাংকটির 51% শেয়ারের মালিক সরকারি খাতের ব্যাংকগুলো এবং বাকি শেয়ার ছিল বিকল্পধারার সাবেক মহাসচিব আব্দুল মান্নানের হাতে। 2016 সালে আব্দুল মান্নানের শেয়ার কিনে ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয় এসালম গ্রুপ। এরপর পটিয়া এলাকার লোকদের ব্যাপক হারে নিয়োগ দেওয়া হয়। এছাড়াও গ্লোবাল ইসলামী ব্যাংক, যার ভাইস চেয়ারম্যানে ছিলেন এসালমের মেয়ে মাইমুনা খানম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, যার চেয়ারম্যান ছিলেন এসালম নিজেই, এবং ইউনিয়ন ব্যাংক, যার বোর্ডে ছিলেন এসালমের ভাই ও বোন হালিমা বেগম, ওসমান গনি এবং মোহাম্মদ রাশিদুল আলম। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী একটি পরিবারের 3 জনের বেশি সদস্য কোনো ব্যাংকের পরিচালক পদে থাকতে পারবে না। এছাড়াও একটি পরিবার ও তাদের প্রতিষ্ঠান যৌথভাবে 10% বেশি শেয়ারের মালিক হতে পারবে না। কিন্তু এসালমের বেলায় ছিল এর উল্টো। এসালম এবং তার পরিবারের সদস্যরা সকল নিয়ম লঙ্ঘন করে কেন্দ্রীয় ব্যাংকের বিশেষ অনুমতি নিয়ে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শেয়ারের অংশীদারিত্ব নেয়, যার মধ্যে ইসলামী ব্যাংকে রয়েছে 30%, এসআইবিএল এ রয়েছে 19%, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে রয়েছে 24%, গ্লোবাল ইসলামী ব্যাংকে রয়েছে 32.6%, আল আরাফা ব্যাংকে রয়েছে 5%, ইউনিয়ন ব্যাংকে রয়েছে 32.7%, নর্দার্ন ইন্স্যুরেন্সে রয়েছে 5% এবং আবিবা ফাইন্যান্স চট্টগ্রাম ভিত্তিক একটি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানে রয়েছে 72% শেয়ার। আগস্টের একটি প্রতিবেদন অনুযায়ী এসালম গ্রুপ এসআইবিএল থেকে প্রায় 5,000 কোটি টাকা ঋণ নিয়েছে, যেখানে শুধুমাত্র ইসলামী ব্যাংক থেকে তাদের ঋণের পরিমাণ ছিল 75,000 কোটি টাকার উপরে। অক্টোবরে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের একটি প্রতিবেদনে বলা হয় যে শেখ হাসিনার শাসনামলে বিতর্কিত চট্টগ্রাম ভিত্তিক এসালম গ্রুপ দ্বারা নিয়ন্ত্রিত শরিয়া সম্মতিকারী ইউনিয়ন ব্যাংক থেকে এসালম গ্রুপের সাথে যুক্ত থাকা 247টি সংস্থাকে 17,229 কোটি টাকা ঋণ দিয়েছে এই ব্যাংক, যা শরিয়া সম্মতিকারী ইউনিয়ন ব্যাংকের মোট ঋণের 64%, যার বেশিরভাগই এখন অনিরাপদ। এছাড়াও জনতা ব্যাংক থেকে 13,000 কোটি টাকা, সোশ্যাল ইসলামী ব্যাংক থেকে 4200 কোটি টাকা, ইউনিয়ন ব্যাংক থেকে 2,000 কোটি টাকা, গ্লোবাল ইসলামী ব্যাংক থেকে 574 কোটি টাকা এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংক থেকে 257 কোটি টাকা ঋণ নিয়েছে এসালম গ্রুপের মালিক সাইফুল আলম। বিগত আওয়ামী লীগ সরকারের সময় এই অনিয়ন্ত্রিত ঋণের কারণে এসালম গ্রুপ নিয়ন্ত্রিত ব্যাংকগুলির মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক 2022 সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে রক্ষণাবেক্ষণ করা তার চলতি অ্যাকাউন্টে নেগেটিভ ব্যালেন্সের সম্মুখীন হয়েছিল। এই নেগেটিভ অ্যাকাউন্ট ব্যালেন্স মানে ব্যাংকগুলি আমানতকারীদের চেক ক্লিয়ার করতে পারছিল না। বাংলাদেশ ব্যাংক এই সমস্যার সমাধান না করেই অর্থবছর 2023 এবং অর্থবছর 2024-এ ব্যাংকগুলির প্রকৃত সম্পদ তৈরি না করেই নতুন টাকা ছাপানোর মাধ্যমে এসালম গ্রুপের দ্বারা নিয়ন্ত্রিত সমস্যাযুক্ত ব্যাংকগুলিতে তারল্য সরবরাহ করেছিল এবং চেক ক্লিয়ারিং চালিয়ে যাওয়ার অনুমতি দিয়েছিল। টিবিএস এর সাম্প্রতিক তদন্তে জানা গেছে এসালম গ্রুপ সিঙ্গাপুরে একটি শপিং মল, 3টি হোটেল এবং খুচরা জায়গা অধিগ্রহণের জন্য $700 মিলিয়ন বা
6,300 কোটি টাকা বিনিয়োগ করেছে। এছাড়াও 2023 সালে ডেইলি স্টার পত্রিকার অনুসন্ধানে এস আলম ও তার স্ত্রী ফারজানা পারভিনের সিঙ্গাপুরে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমতি না নিয়ে কমপক্ষে $1 বিলিয়ন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার তথ্য বেরিয়ে আসে। তবে এই খবর প্রকাশের সাথে সাথে উচ্চ আদালত আদেশ দেন যে এস আলম গ্রুপের অর্থ পাচার নিয়ে কোনো তদন্ত করা যাবে না। এমনকি এস আলমের পক্ষে এ ধরনের প্রতিবেদন প্রকাশ বন্ধ করার আবদান নিয়ে আদালতে রিটও করা হয়েছিল। সম্প্রতি প্রকাশ পাওয়া খবরে বলা হয়, সিঙ্গাপুর থেকে 17,000 কিলোমিটারেরও বেশি দূরে অবস্থিত ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ, যা ট্যাক্স হেভেন হিসেবে পরিচিত, সেখানে কানালি লজিস্টিক্স পিটি লিমিটেড প্রথম 2011 সালে এস আলমের নামে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও পিকআপ প্রপার্টি হোল্ডিংস লিমিটেড নামে একটি কোম্পানি 22 মে 2019 সালে এস আলমের নামে অন্তর্ভুক্ত করা হয়। এছাড়াও 2016 থেকে 2024 সাল পর্যন্ত আরও 16টি প্রতিষ্ঠান এস আলম গ্রুপের মালিক সাইফুল আলমের নামে অন্তর্ভুক্ত করা হয়। 80-র দশকে ব্যবসা বাণিজ্য শুরু করা এস আলম গ্রুপ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে বিএনপি ও ইসলামী দলগুলোর সঙ্গে এস আলমের ঘনিষ্ঠতা বেশি ছিল। পরবর্তীতে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তার মামা আখতারুজ্জামান চৌধুরীর সূত্র ধরে তিনি সরকারের শীর্ষ মহলের সঙ্গে যোগাযোগ বাড়ান এবং জোর করে বিভিন্ন প্রতিষ্ঠান দখল করেন, আর এক্ষেত্রে গোয়েন্দা সংস্থাগুলোকে ঢাল হিসেবে ব্যবহার করেছেন তিনি। সবাই ভালো থাকবেন, সবাই ধৈর্য ধরবেন। আল্লাহ হাফেজ।